This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাজী নুরুল ইসলাম সংসদ আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, টুকরো টুকরো করে সেটা নাকি কেটে বিক্রি করেছে এখানকার আপাতত অঞ্চল সভাপতি। কিছুদিন চালিয়েছিলাম, চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল, নিয়ে গেছিল, নিয়ে পার্টির লোকজন নিয়ে গেছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী রোগীর প্রয়োজনে লাগে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। ঠোটকাটা স্পেশালের শুরুতে যে এটা দেখাতে হবে, আজকে অফিস আসার আগে ভাবিনি, জানেন, এই খবরও দেখাতে হবে ভাবিনি, সত্যি বিশ্বাস হয় না। শাসক দলের নেতা একটা আস্ত অ্যাম্বুলেন্স বেচে দিয়েছে, তাও চুরি করে। আস্ত একখান অ্যাম্বুলেন্স বেমালুম চুরি করে বেচে দিয়েছে শাসক দলের নেতা। হ্যাঁ, এটাই অভিযোগ, ঠিক শুনছেন। এই চোর কোট আনকোট নেতার হাত থেকে অ্যাম্বুলেন্সেরও নিস্তার নেই, যাতে মৃত্যু পথযাত্রী রোগী যায়। কি দিনকাল পড়লো বলুন তো, হাতের কাছে যা পাবো বেচে দেবো, লুটে পুটে খাবে। কে মরছে কে বাঁচছে দেখার কোনো দরকার নেই। আবার জোড়া ফুলের লোকজনই বলছেন যে হিঙ্গলগঞ্জের তৃণমূল অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা চোর। বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ থাকাকালীন হাজী নুরুল ইসলাম চকপাটলি স্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। যেমন দেন এমপিরা, দেখবেন অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে ডোনেটেড বাই অমুক, ডোনেটেড বাই তমুক। অভিযোগ, হিঙ্গলগঞ্জের তৃণমূল অঞ্চল সভাপতি তিনি সেই অ্যাম্বুলেন্সটা পার্ট পার্ট করে খুলে বিক্রি করে দিয়েছেন, যন্ত্রাংশ খুলে খুলে একটু একটু করে। 1 বছর ধরে খারাপ হয়ে পড়েছিল অ্যাম্বুলেন্সটা। জায়গাটা ভাবুন, হিঙ্গলগঞ্জের মতো জায়গা, এই সব জায়গায় অ্যাম্বুলেন্সের কতটা প্রয়োজন। ওটা কলকাতা শহর নয় যে ধাঁ করে আপনি ফোন করলে না পেয়ে গেলেন। সেই অ্যাম্বুলেন্স সারানো তো হয়নি, সেটাকে খুলে একে একে স্পেয়ার পার্টস বিক্রি করে দেওয়া হয়েছে। শেষে অ্যাম্বুলেন্সের পড়ে থাকা যে খোল, মানে যে কাঠামোটা, সেটাও কাটাই করে বেচে দেওয়ার অভিযোগ এই নেতার বিরুদ্ধে। শুধু মৌখিক অভিযোগ নয়, গোপনে ভিডিও করে রাখা সেই ক্লিপিংস সামনে এনেছেন গ্রামবাসীরা, এবং সেখানে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সমর্থক। আর ওই নেতা বলছেন তার এগেনস্টে চক্রান্ত হচ্ছে, লোকে তাকে ঈর্ষা করে। আমি একজন জনপ্রতিনিধি, পাটলিখানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের। আমার বেড়ে ওঠা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। এতগুলো মানুষ একটা লোকের বিরুদ্ধে বলবে? এই জমানায় চুরি দেখুন কম হয়নি। আমরা যত খবর করি অর্ধেকের বেশি তো চুরি নিয়ে। আপনারা যে খবর দেখেন সেগুলো তো চুরি নিয়েই। কি করব আমরা, হয় তাই দেখাতে হয়। আর যে নেতাই ধরা হয়েছে, ধরা পড়েছে, সেটা ইডি ধরুক, সিবিআই ধরুক, সিআইডি ধরুক, পুলিশ ধরুক, সেই বলে যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে কালীঘাটের কাকু, আমি আর বাকি নামগুলো করছি না, এই নামগুলো মানুষ শুনতেও খুব একটা পছন্দ করেন না। ফলে বসিরহাটের পিন্টু মোল্লাও যে ষড়যন্ত্রের কথা বলবেন, এতে আর বিচিত্র কি? ভাজা মাছটা তিনি উল্টে খেতে জানেন না এমন ভাব করছেন, এমন মুখ করে, এমন তার অভিব্যক্তি, তিনি কিছুই জানেন না। তাহলে কে জানে? অ্যাম্বুলেন্সের রক্ষণাবেক্ষণ করতেন মিজানুর মোল্লা, তিনিই ছিলেন এই অ্যাম্বুলেন্সের চালক। সেই মিজানুরের কাছ থেকে অ্যাম্বুলেন্সটি নিয়ে যান পিন্টু মোল্লা, মানে তৃণমূলের ওই অঞ্চল সভাপতি। এখন তিনিই বলছেন কিছুই জানেন না। হাজী নুরুল ইসলাম সংসদ আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেই অ্যাম্বুলেন্সটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে সেটা বিক্রি হয়ে গেছে। বিক্রি করেছি, কে নিয়ে গেছে এটা বলতে পারবো না আমি ঠিকভাবে, বুঝতে পেরেছেন? আমি চালাতাম, গাড়ির চাবিটি আমার কাছে পঞ্চায়েত যেতে জমা দিলাম। আর বিশেষ করে আমি শারীরিক অসুস্থতার জন্য আমি এতে গেলাম, ওই ব্যাঙ্গালোর ছিলাম। এখন গাড়ি কোথায়, ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কী করলো কি না করে সেটা কী বলুন। টুকরো টুকরো করে সেটা নাকি কেটে বিক্রি করেছে এখানকার আপাতত অঞ্চল সভাপতি। এটা বর্তমান অঞ্চল সভাপতি যিনি কাগজ কলমে আছেন তিনি আব্দুর রহিম গাজী, কিন্তু অঘোষিতভাবে
যিনি অঞ্চল সভাপতি অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বেই এই কাজটা হয়েছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। দেখুন, এই অ্যাম্বুলেন্স চুরি যে দুনিয়ার আর কোথাও আগে হয়নি এমনটা নয়। যেগুলো কিছু ভালো কন্ডিশনের অ্যাম্বুলেন্স, এটা তো ভাঙাচোরা হয়ে গিয়েছিল, 1 বছর ধরে খারাপ হয়ে পড়েছিল, সারিয়ে নেওয়া যেতে পারতো। কিন্তু দুনিয়ায় এমন কিছু উদাহরণ আছে যে অ্যাম্বুলেন্স, ভালো অবস্থায় থাকা অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে গেছে চোরে। বলছি আপনাদের, শুনুন, খুব ইন্টারেস্টিং। এই সুযোগে বলি, ফ্লোরিডায় একজন হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স চুরি করে পালিয়ে গিয়েছিল, কিন্তু জিপিএস ট্র্যাকিংয়ে পুলিশ তাকে ধরে ফেলে। আবার আয়ারল্যান্ডের এক ব্যক্তিও অ্যাম্বুলেন্স চুরি করে গায়েব হয়ে যেতে চেয়েছিল। 180 কিলোমিটার রাস্তা চেঞ্জ করে, মানে পিছু ধাওয়া করে পুলিশ তাকে ধরে ফেলেছিল। লন্ডনের এক মাদকাসক্ত নেশার ঘরে আস্ত অ্যাম্বুলেন্স চুরি করেছিল। তৃণমূলের পিন্টু মোল্লাকে অ্যাম্বুলেন্স চুরি করে বেচতে হলো কেন? দেখুন, অ্যাম্বুলেন্স চুরি কিন্তু কোনো সাধারণ একটা চুরি নয়, শুধু টাকা পয়সার ব্যাপার এমন তো নয়। এই চুরির সঙ্গে মানুষের জীবন বিপন্ন করার মতো অপরাধও জড়িয়ে রয়েছে। কারণ তাতে করেই তো রোগীরা যায়, বিশেষ করে এই গ্রামাঞ্চলে এবং প্রত্যন্ত এলাকায়। হিঙ্গলগঞ্জের অবস্থা এখনও প্রত্যন্ত, কমিউনিকেশন ভালো নয়। যারা জানেন, যারা গেছেন তারা জানবেন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। দেখুন, যার চুরি গেল সেই স্বাস্থ্য দফতর, তার কোনো হুঁশ থাকবে? আছে কি? ভয়ঙ্কর প্রতিভার অধিকারী ওই তৃণমূল নেতা। চোর ডাকাতেরা পর্যন্ত অপমানিত বোধ করবেন তাদের নামের সাথে এই লোকের নাম জড়ালে। সাধারণ মানুষ থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী রোগীর প্রয়োজনে লাগে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ? কাদের হাতে আছে পশ্চিমবঙ্গ? এরা শাসন ক্ষমতায় রয়েছে, অথচ পুলিশ ওই তৃণমূল নেতার এখনো টিকি ছুঁতে পারছে না। কার ভয়? কেন এখনো গ্রেপ্তার হয়নি? বাক্সা অঞ্চল বিজেপি হওয়ার কারণে আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কতদিন ধরে টাকা বন্ধ? 5 মাস। লক্ষের ভাড়া টাকা পায় না, ওই জন্য এসেছি আমরা। রায় বেরোল যে 1 হপ্তার মধ্যে সমস্ত বকেয়া লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ওই 2টি গ্রাম পঞ্চায়েতে সমস্ত পেমেন্ট করে দিতে হবে। শাসক বলে কেন্দ্রীয় বঞ্চনা, আর বাংলার শাসকের বিরুদ্ধে এই যে খবরটা, যে অভিযোগটা রয়েছে, আপনি বলতেই পারেন কোট আনকোট যে তৃণমূলের বঞ্চনা। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রায় 7,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। 1-1 মাস নয়, 5 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না তাদের অ্যাকাউন্টে। কেন টাকা বন্ধ হলো? তাদের অপরাধটা কোথায়? পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে সদুত্তর না পেয়ে 150 দিন অপেক্ষা করে শেষে হাইকোর্টে অভিযোগ নিয়ে এসেছিলেন সুমিতা মণ্ডলরা। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে রাখা যাবে না, কিছুতেই আটকে রাখা যাবে না। এভাবে আটকানো যায় না। এই মামলা চললেও সরকারি প্রকল্পের টাকা রাজ্যকে দিতেই হবে। মাসের টাকা মাসে, সঙ্গে 5 মাসের বকেয়াটাও মিটিয়ে দিতে হবে। তার কি মানে দাঁড়ায় অঙ্কের হিসেবে? 5 মাসে এক একজনের 5,000 টাকা করে ধরলে 7,000 মহিলার বকেয়া লক্ষ্মীর ভাণ্ডার মেটাতে রাজ্যকে এর মধ্যে 3.5 কোটি টাকা দিতে হবে। পাই না, ও টাকা ঢুকেও না, পাই না আমরা। বাগচা গ্রাম পঞ্চায়েতেরই সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ আসা বন্ধ হয়ে গেছে, কোনো মহিলাকেই দেওয়া হচ্ছে না। তো বিভিন্নভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি চাপাটি করা হয়েছিল। এরা কারণ কি বুঝতে পারছিল না। আমাদের অভিভাবক শুভেন্দুদা ও আমাদের বিধায়ক অশোক দিন্দা মহাশয় এবং আমাদের অঞ্চল কমিটি যতজন আছে সবাই সহায়তায় আমরা একটা হাইকোর্টে জনস্বাস্থ্য মামলা করেছিলাম। সেখানে রায় হয়েছে যে 17 ফেব্রুয়ারির মধ্যে আমাদের সমস্ত বকেয়া টাকা দিতে হবে এবং রেগুলার যাতে চলে তার ব্যবস্থা করতে হবে। আরও বলে দিয়েছেন যে এই মামলার পেন্ডিং থাকাকালীন কোনো রকমের বাধা নেই, এই যে পেন্ডিং অ্যামাউন্টগুলো আছে লক্ষ্মীর ভাণ্ডারে, এই অ্যামাউন্টটা ক্লিয়ার করার। শুনছি আমরা যে আমাদের টাকা ঢুকবে। খুব খুশি, খুব খুশি। হাইকোর্টের রায় আমরা
এই চাইছি আর কি। কতদিন ধরে টাকা বন্ধ? 5 মাস। বাগচায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কেন বন্ধ করা হয়েছিল 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিয়ে হাইকোর্টে জানাতে হবে। হাইকোর্টের তেমনই নির্দেশ। 17ই ফেব্রুয়ারি ফের এই মামলা শুনবে হাইকোর্ট। রাজ্যের আইনজীবী অমল সেন আদালতে আজ ইঙ্গিত দিয়েছেন কিছু অভিযোগ জমা পড়েছিল, যার জন্য বাগচায় ভাণ্ডারের টাকা মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করতে হয়েছে। 2 সপ্তাহের মধ্যে বিশদ রিপোর্ট তিনি আদালতে পেশ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ যদি থাকেও সেটা নিশ্চয়ই 7,000 মহিলার বিরুদ্ধে নয়। ব্যক্তিবিশেষে কারো নামে যদি অভিযোগ থাকে, 2-4টে বা 10টা কেস যদি হয়, তার জন্য বাগচা গ্রাম পঞ্চায়েতের 7,000 মহিলার ভাণ্ডার একসঙ্গে বন্ধ করে দিতে হবে, তাও আর 5 মাস ধরে? নাকি ভোটের অঙ্কেই 5 মাস ধরে বঞ্চনা চলছে? শাসক তৃণমূল গতবার ভোট পায়নি বলেই কি মানে এই বাগচায় 26-এর আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়ে একটা শিক্ষা দিতে চাওয়া হয়েছে? মানে শাসক তৃণমূল কি সেটাই মনে করছে যে শিক্ষা পাবে সেখানকার মহিলারা? তৃণমূলকে ভোট দিলে তবেই লক্ষ্মীর ভাণ্ডার? এই প্রশ্নগুলো উঠছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা ময়নার বিধায়ক, 1260 ভোটে দিন্দা হারিয়েছিলেন তৃণমূলের সংগ্রাম কুমার দলুইকে। 2024-এর লোকসভা ভোটেও ময়না থেকে লিড পেয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার এটাই কি কারণ? ভোট নেই বলে ভাণ্ডারও বন্ধ? প্রশ্ন উঠছে আরও একটা কারণে। এই ময়নারি গজিনা গ্রাম পঞ্চায়েতে প্রায় 6 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। সেখানে বঞ্চিতর সংখ্যা কত? আরও 5,000। বাগচা এবং গজিনা দুটো গ্রাম পঞ্চায়েতই এখন বিজেপির দখলে। এটাই কি তৃণমূলের গাত্রজ্বালার বা গাত্রদাহের কারণ? নাকি তৃণমূল টাইট দিতে চাইছে বিরোধী দলের সমর্থক এবং ভোটারদের? যে তারা ওই দুটো অঞ্চল বিজেপির পক্ষে মানে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির শাসিত অঞ্চল বলে এরা 5 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রেখেছিল। সেই মহামান্য আদালত আজ নির্দেশ দিলেন এবং আগের সমস্ত টাকা এবং আগামী দিনে কন্টিনিউ যাতে করে তার সেটা যেন রাজ্য সরকারকে আদেশ দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারটাই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা। তখন তো এই বিজেপি থেকে আরম্ভ করে সবাই বলেছিল মা বোনেরা ভিক্ষা চাইছে কেন, বোঝেনি প্রবলেমটা সমাজে কোথায় এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু করেছেন। এখন সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে চালু হচ্ছে। ফলে এখন কোথায় কোন এলাকায় কোন প্রশাসনিক কারণে কোথায় দেরি হয়েছে তার উপর দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার বিরোধী দলগুলোর এগুলোর কোনো জাস্টিফিকেশন। দ্বিতীয় দফায় আরও 20 লক্ষ পরিবার আমার বাড়ির টাকা পাবেন। 2 দফায় সংখ্যাটা 32 লক্ষ। গতকালই সিঙ্গুর থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের দেওয়া এই আমার বাড়ির শর্ত কি এখন তৃণমূলকে ভোট দেওয়া? মানে কেন প্রশ্ন তুলছি বলুন তো, এরম ঘটনা ঘটেছে মানে আমার বাড়ি দিয়েই কি ভোট কিনতে নেমেছে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা শওকত মোল্লা কোনো রকম রাগঢাক না করেই ভাঙড়ে হুঁশিয়ারি দিয়েছেন যে আইএসএফকে যদি ভোট দাও তাহলে সরকারি প্রকল্পের টাকা পাবে না। ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। শুনলেন তো নেতা কি বলছেন? ভোট দেবেন আইএসএফকে আর ঘর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো হবে না, এটা তো হতে পারে না বলছেন শওকত মোল্লা। শওকত যা বলছেন এটা তো এক ধরনের বঞ্চনাই। কে তাকে অধিকার দিয়েছে এই কথা বলার? নবান্ন কি এই ধরনের কোনো রাইট আপ দিয়েছে? এরম কোনো সার্কুলার জারি করেছে? তাহলে শওকত এই কথা বলার কে? কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি আমার বাড়ি যাই বলুন তারা তাদের মতো করে নাম দিয়েছেন, তারা দিচ্ছেন, তারা দাবি করছেন এটা সম্পূর্ণ তাদের টাকায়। আচ্ছা, কেন্দ্র টাকা আটকেছিল কেন? শাসকের স্বজন পোষণের অভিযোগে, শাসকের বিরুদ্ধে চুরির অভিযোগে, এবং সেটা র্যাম্প্যান্ট একদম গণহারে চুরির অভিযোগে। শওকত যা বলছেন সেটাও তো এক ধরনের স্বজন পোষণই। তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থক না হলে ঘর পাবে না। তৃণমূল ছাড়া অন্য দল করলে সরকারি ঘর পাওয়ার অধিকার কি চলে যায়?
ওনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করবো আমি কি করে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, মমতা ব্যানার্জি বলছে তুই বোম বাঁধিস, যে বোম বাঁধা লোক হবে সে সরকার আর পার্টির মধ্যে গুলিয়ে ফেলবে, পায়ের নিচে মাটি নাই, মানুষ আর কথা শুনছেন, এবার মানুষকে ভয় দেখিয়ে ভোটটা নিতে চাইছে। বাংলার মানুষকে বলবে এদেরকে ভোট দেওয়া বন্ধ করে দেন। এরা বলেছে ভোটের পরে নাকি বাড়ি দেবে, ভোটের পরে এরা কোন জায়গায় থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা দেখিয়ে দেন। আচ্ছা, এই ধরনের খবর দেখালে তৃণমূলের যারা রাজ্য স্তরের মুখপাত্র তারা কি অস্বস্তির মুখে পড়েন? তাদের কেমন প্রতিক্রিয়া হয় শুনুন তো কুণাল ঘোষ কি বলছেন। শকত কি বলেছেন আমি তার উপরে কোনো মন্তব্য করতে চাই না। ব্যাপারটা তো এরকমও হতে পারে, কোনো বিধায়ক আবেদন করতেই পারেন যে আপনি যদি এত সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে পান তাহলে অন্য জায়গায় ভোট দেবেন কেন? এই নিয়ে অপব্যাখ্যার কোনো কারণ নেই। কোনো অপব্যাখ্যা হয়নি, কোনো অপব্যাখ্যা হয়নি। লেট মি কারেক্ট কুণাল ঘোষ। তিনি যদি এই টোনে বলতেন তাহলে সেটাই দেখাতাম। তিনি বলেছেন দিলে কিন্তু পাবে না, অর্থাৎ তিনি এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন। যদি তিনি করজোরে বলতেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বাড়ির ব্যবস্থা করেছেন, আপনারা মমতাকেই ভোট দেবেন আবেদন করছি, তাহলে তার টোন একরকম। হ্যাঁ, শব্দ ব্রহ্ম কীভাবে প্রয়োগ করছেন, কাকে বোকা বানাচ্ছেন আপনারা? ওই জন্যই বলছিলাম যে কুণালবাবু এই প্রশ্ন শুনেই অস্বস্তির মুখে পড়ে গেছে, আমি জানতাম সেটা। কালই আপনাদের বলেছিলাম ঘটনাবহুল হতে চলেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, মানে ফেব্রুয়ারির ওই 1 তারিখ থেকে ধরতে পারেন 3, 4, 5 পর্যন্ত একদম ফুল অফ ইভেন্টস, হাই ভোল্টেজ। বাংলার রাজনীতির মাঠ একদম তেতে উঠবে। কিন্তু সব ঘটনাই কিন্তু মোটের ওপর ঘটবে দিল্লিতে, যার রেশ এসে পড়বে বাংলায়। বাংলা কেন্দ্রিক ঘটনা। ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে তৃণমূলের SIR ধর্না, যে সে ধর্না নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে পারেন। জায়গাটা কোথায় আমরা এখনো পর্যন্ত জানি না, যখন জানবো অবশ্যই আপনাদের জানাবো। মৃতের পরিজনকে নিয়ে ধর্নায় বসার ইচ্ছে আছে মুখ্যমন্ত্রীর, এমনই আমরা দলের সূত্রে জানতে পারছি। 1 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে ওখানে আমরা একটা যুগলবন্দি দেখব। 2 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে মমতা এবং অভিষেক, জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা অভিষেকের মুখোমুখি বৈঠক হওয়ার কথা, তাদের সাক্ষাৎ হবে এবং কোর্টের লড়াই কিন্তু আছে। ভাবুন 3 ফেব্রুয়ারি মমতা ইডি মামলার শুনানি সুপ্রিম কোর্টে, অর্থাৎ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইল ডাকাতির অভিযোগ তোলা হয়েছে সেই মামলাটার শুনানি সুপ্রিম কোর্টে। 3 বা 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি। একদম ইভেন্টফুল উইক। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন? কাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদের একবার শোনাই। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। SIR এর শুনানিতে মুখ্যমন্ত্রী গিয়ে হাজির হবেন কিনা সেটা একমাত্র তিনিই জানেন, কেউ জানে না, আমরা তো জানিই না। এই নিয়ে কোনো মন্তব্যও করছি না। কিন্তু তার আগে তিনি যাবেন নির্বাচন সদনে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন, মত বিনিময় হবে, এ পক্ষ কিছু কথা বলবে, ও পক্ষ কিছু কথা বলবে। আচ্ছা, তাতে কি তৃণমূলের কোনো সুরাহা হবে? দেখুন, একটা অদ্ভুত ব্যাখ্যা, অদ্ভুত না, এটাই সহজ ব্যাখ্যা, খুব অদ্ভুত ব্যাপার। যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তার কাছেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিকার চাইতে যাচ্ছেন কি? অবশ্যই যদি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি দেখা করেন, বৈঠক করেন, তাহলে যদি প্রতিকার চাইতে হয় তাহলে তো জ্ঞানেশ কুমারের কাছেই চাইতে হবে। তাহলে যাকে বলছেন তিনি ভ্যানিশ কুমার, তারই মুখোমুখি বসে তৃণমূল নেত্রী কি বলবেন? বড় অদ্ভুত শুনতে লাগছে, তাই না? স্যার আতঙ্কে যাবতীয় মৃত্যুর দায় একেবারে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ওপর চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটা কয়েনেজই চালু করে দিয়েছেন, ভ্যানিশ কুমার, এটা একটা কয়েনেজ হয়ে গেছে। সংবাদ মাধ্যমে দেখবেন, অবশ্যই তার মধ্যে ব্যঙ্গের সুর আছে, কিন্তু তিনি কথাটা কাকে বলেছেন এটা তো আর বুঝিয়ে দেওয়ার দরকার নেই, এবং কেন বলেছেন সেটাও বুঝিয়ে দেওয়ার দরকার নেই। তাহলে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে অপরিকল্পিত কোট আনকোট SIR-কেই দায়ী করেছেন মমতা। এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে, কখনো প্রেস কনফারেন্সে, কখনো জনসভায় জ্ঞানেশ কুমারকে নিয়ে
তার নেতৃত্বাধীন কমিশনকে নিয়ে যা যা বলেছেন ঠিক সেইগুলো আমি আওড়াচ্ছি। আমার একটাও কথা নয়, একটাও আমার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এই SIR। তাই তিনি জ্ঞানেশ কুমারের নাম দিয়েছেন ভ্যানিশ কুমার। ভ্যানিশ আর ডিলিট অনেকটা একই রকমের শব্দ, তাই না? এক্ষেত্রে তিনি বলছেন ভ্যানিশ কুমার, অর্থাৎ নাম মুছে দেওয়া। 2 বছরের কাজ 2 মাসে করতে গিয়ে ভোটারদের হয়রান হতে হচ্ছে, বিপদে ফেলছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশন। এটা একদম গোড়া থেকে বলে আসছেন মুখ্যমন্ত্রী, বিশেষ করে শুনানি পর্ব শুরু হওয়ার পর থেকে। অর্থাৎ মমতার চোখে এই যে রাজ্য জুড়ে SIR-এ অশান্তি এবং কোট আনকোট যেগুলো আতঙ্কে মৃত্যু, তাতে প্রধান অভিযুক্ত কে? দেশের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্বয়ং, মমতার চোখে। আবার কমিশনের শীর্ষ ব্যক্তির নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিনের পর দিন ধারাবাহিকভাবে উস্কানি দিয়ে রাজ্যে এই SIR আবহে আতঙ্ক এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ মৌখিকভাবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওতে যা বলেছেন, কয়েকটা চিঠি দিয়েছেন এবং জনসভায় বলেছেন, তৃণমূলের অন্য নেতারাও বলছেন তাকে ফলো করে। কিন্তু জ্ঞানেশ কুমারের নেতৃত্বে লিখিতভাবে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে পেশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানেশ কুমার পরস্পরের চোখে অভিযুক্ত। আমি আবার বলি কথাটা, লজিকটা বুঝুন। তাহলে এই সাক্ষাতের পরিণতি কি হতে চলেছে? ইনি ওর চোখে অভিযুক্ত, উনি এর চোখে অভিযুক্ত। এই যে হলফনামা দেওয়া হয়েছে, যেটা জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে, সেই হলফনামা তো নিশ্চয়ই জ্ঞানেশ কুমারের নির্দেশ ছাড়া জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী লিখে জমা দেয়নি। তাহলে পরস্পরের চোখে অভিযুক্ত 2 ব্যক্তি সেদিন, 2 সাংবিধানিক পদাধিকারী, একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার আর একজন জাতীয় নির্বাচন কমিশনের মাথা, তারা মুখোমুখি বসবে। কি বেরিয়ে আসবে সেই বৈঠক থেকে? তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। SIR প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে SIR এর বিরোধিতা করে বিধানসভা থেকে প্রস্তাব আনবে, আইন আনবে। ইলেকশন কমিশনের জন্য যে মৃত্যুর মিছিল আজ গোটা বাংলা জুড়ে চলছে, তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা দিল্লি রওনা হচ্ছি। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? না ড্রামা করতে বসেছে উনি, অনেক জায়গায় ড্রামা করে। 26 দিন অনশনের নামেও ড্রামা করেছিলেন, চকলেট খেয়ে অনশন করেছিলেন। শুধু 15 জনের প্রতিনিধি দল নিয়ে গেলে হবে না, পশ্চিমবঙ্গ থেকে অন্তত কয়েকশো ট্রেন্ড পুলিশ নিয়ে যান, বা পুলিশের ড্রেস পরিয়ে শওকত মোল্লাদের নিয়ে যান। এছাড়া কিন্তু দিল্লি খুব বিপজ্জনক ওনার জন্য।